ইনি তো দুধে ধোয়া আলতা ছিলেন না। তার মানে বোঝা যাচ্ছে যে এই এমপি সাহেব নিজেও হাজারো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত না হলেও কোনো না কোনো ভাবে তিনি নানান অপরাধের সাথে যুক্ত। আনার সাহেব তিনি নিজেই তার যে নির্বাচনের সময় যে হলফনামা দিতে হয় সেখানে বলেছেন তার নামে 21টি ফৌজদারি মামলা আছে। এবং একজন এইরকম একজন মানে অপরাধী, এরকম দুষ্কৃতিকারী পরপর 3বার এমপি হয়েছে। তবে আমার কাছে একটা ব্যাপার কিন্তু মনে হয়েছে যে ইজ্জত রক্ষা হয়েছে। কিরকম ইজ্জত রক্ষা হয়েছে? এরকম যে কলকাতা কোনো ডোবা নালায় সে মরে নাই, একটা অভিজাত এলাকায় মরছে। আফটার অল এমপি খারাপ জায়গায় তো মরতে পারে না, খারাপ জায়গায় তো কোনো হতে পারে না। তো কাজে এই একটা জায়গায় কিন্তু অন্তত ইজ্জত রক্ষা হয়েছে যে ঝিনাইদহ হচ্ছে বাংলাদেশের এক সময়ের সবচেয়ে সন্ত্রস্ত সন্ত্রাসী এলাকার একজন। এবং সেখানে এখন এই মুহূর্তে ভোটের মরশুম, ভোট চলছে ওখানে। ফলে আরোই তো এর চেয়ে বড় কিছু হতে পারতো তো। সেক্ষেত্রে দুদেশের সম্পর্কের মধ্যে প্রভাব পড়তে পারতো। আজকে নেহাত থ্যাংক গড যে সবাই বলছেন যে বাংলাদেশ থেকে লোক এসে খুন করে গেছে। আজকে যদি এটা না হতো তাহলে পুরো দোষটা পড়তো ভারতের ঘাড়ে। প্রয়াত এমপির যিনি বন্ধু গোপাল বিশ্বাস, যিনি বরানগরে থাকেন, তিনি পেশায় একজন জুয়েলার, মানে স্বর্ণকার, সোনা ব্যবসা করেন। তার সম্পত্তি নিয়ে এখন পুলিশ খোঁজ খবর করছে। ঘটনার পর তাকে নার্সিং হোমে ভর্তি করা অবস্থায় দেখা গেছে। তিনি কেন হঠাৎ ঘটনার পরপরই নার্সিং হোমে ভর্তি হলেন সেটা পুলিশ খতিয়ে দেখছে। এটা একটা দীর্ঘ পরিকল্পনার ফসল। একদিনে হঠাৎ করে খুন করা হয়নি, রাগের মাথায় কেউ কাউকে খুন করে ফেললো, এটা সেই ঘটনার নয়। এটা একদম খুনের উদ্দেশ্যে চক্রান্ত করে, রীতিমতো সিরিয়াল কিলার অ্যাপয়েন্ট করে তাকে এখানে নিয়ে আসা হয়েছিল। কারণ যাকে ভুল সন্দেহ করা হচ্ছে সে ঢাকার বাসিন্দা। তেমনি এর মহিলাকে কেন এখানে আনা হলো এরও কোনো ব্যাখ্যা নেই। যদি খুন করাই হয় তাহলে কোনো লোককে মানে খুন করা যেতে পারতো, একটা মহিলাকে এর মধ্যে আনা হলো কেন? যদি উনি অফিসিয়াল ট্যুরে আসতেন তাহলে ওনার উচিত ছিল সরকারকে ইনফর্ম করা, দূতাবাসকে ইনফর্ম করা। কিন্তু দেখা যাচ্ছে উনি দর্শনা বর্ডার দিয়ে ঢুকেছেন। একজন সচরাচর এমপি এভাবে দর্শনা বর্ডার দিয়ে ঢোকেন না। ফলে মনে করা হচ্ছে তিনিও কিছু গোপন করতে চাইছিলেন। এমপি, তিনি তো আর সাধারণ মানুষ নন। তিনি যে হুম। কোনো জায়গায় যাচ্ছেন কোনো বডিগার্ড ছাড়া। সব দেশেরই এমপিদের শত্রু মিত্র সবই থাকে। তা হুম। সে প্রোটোকল নিয়ে তার তো সিকিউরিটি পাওয়ার কথা। উনি হুম। সরকারকে ইনফর্ম করতেন তাহলে উনি সিকিউরিটি পেতে পারতেন। প্রোটোকল তো দূতাবাসই তাকে সিকিউরিটি দেবে, দূতাবাসই তাকে গাড়ি দেবে। তিনি রাইট। কেন জানালেন না কলকাতাস্থ ভারতীয় দূতাবাসকে? এটা কিন্তু একটা অদ্ভুত রহস্য আছে। বলা হচ্ছে যে চোরাচালান এবং সীমান্ত চোরাচালানের সাথে দ্বন্দ্বের জেরেই এই ধরনের কথা আমাদের পুলিশ জানিয়েছে। আপনাদের পুলিশের কাছে কি এই ধরনের কোনো তথ্য আছে? না, এখনো পর্যন্ত কলকাতা পার্টে মানে সিআইডি বা কেউ অফিসিয়ালি বেশি কথা বলছে না। কারণ তাতে প্রমাণ লোপাটের সম্ভাবনা থাকে, সাক্ষীরা বা যারা অভিযুক্ত তারা পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য তদন্তে প্রভাবিত হতে পারে। সেই জন্য কিছু বলা হচ্ছে না। কিন্তু কয়েকটা ঘটনা আমি আপনাকে বলি, তাহলে হয়তো একটা কোনো আমরা কনক্লুশন ড্র করতে পারবো। সেটা হচ্ছে যে প্রয়াত এমপির যিনি বন্ধু গোপাল বিশ্বাস, যিনি বরানগরে থাকেন, তিনি পেশায় একজন জুয়েলার, মানে স্বর্ণকার, সোনা ব্যবসা করেন। তার সম্পত্তি নিয়ে এখন পুলিশ খোঁজ খবর করছে। ঘটনার পর তাকে নার্সিং হোমে ভর্তি করা অবস্থায় দেখা গেছে। তিনি কেন হঠাৎ ঘটনার পরপরই নার্সিং হোমে ভর্তি হলেন সেটা পুলিশ খতিয়ে দেখছে। তাকে গতকালই ব্যারাকপুর কমিশনারেট ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখন দেখুন যে এভাবে তো বলা যায় না যে, আজকে বলা যায় না যে হুন্ডির সঙ্গে জড়িত বা চোরা কারবারের সঙ্গে জড়িত বা ঠিকাদারির সঙ্গে জড়িত, এই কথাগুলো বলা যায় না। কিন্তু একটা ঘটনা, এটা একটা দীর্ঘ পরিকল্পনার ফসল। একদিনে হঠাৎ করে খুন করা হয়নি, রাগের মাথায় কেউ কাউকে খুন করে ফেললো, এটা সেই ঘটনার নয়। এটা একদম খুনের উদ্দেশ্যে চক্রান্ত করে, রীতিমতো সিরিয়াল কিলার অ্যাপয়েন্ট করে তাকে এখানে নিয়ে আসা হয়েছিল। কারণ যাকে ভুল সন্দেহ করা হচ্ছে সে ঢাকার বাসিন্দা। হুম। হুম। যেটা আপনাকে বললাম যে 2010 পর্যন্ত সে জেলে ছিল, 2010-এর পরে সে জেলের বাইরে ছিল। হুম। এবং শুধু তাই না, তার সঙ্গে যাদেরকে আনা হয়েছিল তাদের সবাইকে ঢাকা থেকে কলকাতায় আনা হয়েছিল এবং হোটেলে রাখা হয়েছিল। এবং খুনের পর ওই আবাসন থেকে বেরিয়ে গিয়ে
পাশের একটা হোটেল যেটা এয়ারপোর্টে খুব কাছে, সেখানে তারা ছিল, এবং সেখান থেকে এসেই তারা ওই সিসিটিভি ফুটেজ বলছে যে তারা এসে ব্যাগে করে, বাট দেখা যাচ্ছে যে তারা ট্রলি ব্যাগ করে নিয়ে যাচ্ছে। ইন্টারেস্টিংলি যে আখতারুজ্জামান যার কথা বলা হচ্ছে, যিনি যুক্তরাষ্ট্রের বাসিন্দা, যুক্তরাষ্ট্রের তিনি বাসিন্দা। ঘটনার পর কলকাতায় এলেন, কলকাতা থেকে নেপাল হয়ে আমেরিকা চলে গেলেন, কেউ জানতে পারলো না এবং জানার কথাও নাই। এবং তিনি কেন একজন বাংলাদেশের নাগরিক, আমেরিকায় থাকেন, তিনি কেন কলকাতায় একটা বাসা ভাড়া নিয়েছিলেন, তার কোনো ব্যাখ্যা এখনো পর্যন্ত পুলিশের কাছে নেই। কোনো কারণ নেই, কারণ তার এখানে কোনো ব্যবসা ছিল না, কোনো তার কোনো ছেলে মেয়ে এখানে পড়েও না যে তাকে বাসা নিয়ে রেখেছেন, এমনটা নয়। তিনি মাঝে মধ্যে আসতেন, এমনটাও নয়। তেমনি এর মহিলাকে কেন এখানে আনা হলো, এরও কোনো ব্যাখ্যা নেই। যদি খুন করাই হয় তাহলে একটা কোনো লোককে মানে খুন করা যেতে পারতো, একটা মহিলাকে এর মধ্যে আনা হলো কেন? ফলে এইগুলো কলকাতা পুলিশ ঢাকা পুলিশের সঙ্গে, ঢাকা মহানগর পুলিশের সঙ্গে রীতিমতো এক্সচেঞ্জ করছে। কলকাতা মানে হচ্ছে, আমি বলতে চাইছি রাজ্য গোয়েন্দা পুলিশ, সিআইডি বুঝতে পেরেছি। এক্সচেঞ্জ করছে, এবং তারা মনে করছেন যে আর দু একদিনের মধ্যেই মেজর ব্রেক থ্রু করতে পারবেন। এবং সেক্ষেত্রে যে রাজনৈতিক কারণ, নাকি অন্য কোনো কারণ, নাকি ব্যক্তিগত ঈর্ষা বা ব্যবসায়ের গন্ডগোলের কারণে এটা করা হয়েছে, সেটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আপনি কি মনে করেন যে একটা দেশের এমপি অন্য আরেকটা দেশে যখন সফরে যায়, তখন তার কিছু নিরাপত্তার ব্যাপার থাকার কথা বা থাকে, সেই ক্ষেত্রে কি নিরাপত্তা ব্যবস্থা তার মানে ঠিক ছিল বা মানে আমি এই বিষয়টা, নিরাপত্তার বিষয়টা জানতে চাচ্ছি এমপির। আপনি একদম সঠিক প্রশ্নটা করেছেন, সঠিক প্রশ্ন। এটা একদমই ঠিক কথা। যদি উনি অফিসিয়াল ট্যুরে আসতেন তাহলে ওনার উচিত ছিল সরকারকে ইনফর্ম করা, দূতাবাসকে ইনফর্ম করা। কিন্তু দেখা যাচ্ছে উনি দর্শনা বর্ডার দিয়ে ঢুকেছেন। একজন সচরাচর এমপি এভাবে দর্শনা বর্ডার দিয়ে ঢোকেন না। ফলে মনে করা হচ্ছে তিনিও কিছু গোপন করতে চাইছিলেন। কলকাতা আসার পর তিনি কোনো বড় হোটেলে ওঠেননি, পুলিশকে ইনফর্ম করেননি, উনি উঠেছেন বন্ধুর বাড়িতে। যদি ধরেও নেওয়া হয় উনি ব্যক্তিগত সফরে এসেছেন বা চিকিৎসার জন্য এসেছেন, তাহলেও এখানকার দূতাবাসকে উনি ইনফর্ম করতে পারতেন। হুম। ইভেন যখন গোপাল বিশ্বাস বরানগরের বাড়ি থেকে উনি বেরিয়ে যাচ্ছেন, উনি বলছেন আমি বেরিয়ে যাচ্ছি, আমি সন্ধ্যের পর ফিরে আসবো, আর না আসলেও চিন্তা করো না। এবার বলুন, একজন এমপি, তিনি তো আর সাধারণ মানুষ নন। তিনি যে হুম। কোনো জায়গায় যাচ্ছেন কোনো বডিগার্ড ছাড়া। সব দেশেরই এমপিদের শত্রু মিত্র সবই থাকে, তা হুম। সে প্রোটোকল অনুযায়ী তার তো সিকিউরিটি পাওয়ার কথা। উনি হুম। সরকারকে ইনফর্ম করতেন, তাহলে উনি সিকিউরিটি পেতে পারতেন। প্রোটোকল তো দূতাবাসই তাকে সিকিউরিটি দেবে, দূতাবাসী তাকে গাড়ি দেবে। তিনি রাইট। কেন জানালেন না কলকাতাস্থ ভারতীয় দূতাবাসকে, এটা কিন্তু একটা অদ্ভুত রহস্য আছে। যে রহস্যটা রয়েছে, যে লোকাল পুলিশকে যে উনি কেন ইনফর্ম করেননি যে তিনি এখানে এসছেন। যদি পার্সোনাল ট্রিপ হয়, যদি ধরলাম উনি কারো বিয়েতে এসছেন, চিকিৎসার জন্য এসছেন, সেক্ষেত্রে উনি কোনো চিকিৎসালয়ে গেলেন না, কোনো হাসপাতালে যাননি, কোনো হুম। ওষুধের দোকানে যাননি। এসছেন, থেকেছেন, একদিন পর বেরিয়ে যাচ্ছেন। আবার বলছেন যে মেসেজ করছেন ফোনে, যেগুলো পাওয়া গেছে রিট্রিভ করে, তাতে বলা হচ্ছে উনি, ওনার সঙ্গে কিছু ভিআইপি রয়েছে, এবং ভিআইপি কারণে উনি দিল্লি যাচ্ছেন। হুম। এতটা যদি হয়, সেটাও তো একটা কূটনৈতিক স্তরে থাকবে। ওনার সঙ্গে যদি ভিআইপি থাকে, দ্যাট মিনস বাংলাদেশে কোনো মহান লোক বা বড় লোক বা মন্ত্রী শান্তি পর্যায়ের, তারা কারা? তারাও কি এলেন কাউকে না জানিয়ে? তার মানে উনিও কিছু লোকাতে চাইছিলেন বা গোপন করতে চাইছিলেন। সে কি লোকানো গোপন, সেটা মজার। আবার ধরুন ওনার হাতে যে ফোনটা ছিল, উনি তো একজন এমপি, উনি কেন লোকাল সিম ইউজ করবেন? আর যদি লোকাল সিম ইউজও করেন, সে রেজিস্টার করতে হয় পুলিশের কাছে যে আমি এমপি এসছি তোমার এলাকায়, আমি লোকাল সিম ইউজ করছি, যাতে পুলিশ তাকে ট্র্যাক করে। সেটা তো আজকে গতকাল আইজি সিআইডি এই কথাটাই বলেছেন যে উনি এখানে এসেছিলেন এবং ওনার এখানে আসার কোনো ইনফরমেশন আমাদের কাছে ছিল না। যেটা প্রোটোকল অনুযায়ী এয়ারপোর্ট থেকেই হয়ে যাবে। তো যে এই মুহূর্তে উনি এয়ারপোর্ট ক্রস করবেন বা সীমান্ত ক্রস করবেন, সঙ্গে সঙ্গে তো লোকাল যে ডিআইবি বা ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, তিনি বলবেন যে একটা অমুক এমপি আসছেন শহরে, এবং ওনার হোয়ার কার্ড, আপনাকে ফর্ম ফিল আপ করতে হয় যে আপনি কলকাতায় এসে কোথায় থাকবেন, হোটেলে বা কারি বাড়িতে, তার ঠিকানা লিখতে হয় আপনাকে। সেটাও লেখার নেই। যে কারণে উনি বরানগরে, এবং বিশেষ করে বরানগর কলকাতায়, নর্থ কলকাতার আউটস্কিটে, যেখানে নিরাপত্তার সামান্যতম ব্যবস্থা নেই,
এবং রাইট। সেখানে এখন এই মুহূর্তে ভোটের মরশুম, ভোট চলছে ওখানে, ফলে আরোই তো এর চেয়ে বড় কিছু হতে পারতো তো। সেক্ষেত্রে দুদেশের সম্পর্কের মধ্যে প্রভাব পড়তে পারতো। আজকে নেহাত থ্যাংক গড যে সবাই বলছেন যে বাংলাদেশ থেকে লোক এসে খুন করে গেছে, আজকে যদি এটা না হতো তাহলে পুরো দোষটা পড়তো ভারতের ঘাড়ে। সেটাই। কিন্তু এই লুফোলস গুলো কিন্তু সিকিউরিটির যে বিষয়গুলোকে সমস্ত ভিআইপি দের মেনে চলা উচিত, কারণ এটা তো এমনি এমনি চালু করা হয়নি, কিছু রিজন রাইট। আছে। সেই হুম। রিজনটাকে ব্রিচ করলে সমস্যা হয়ে যাচ্ছে। দাদা আপনাকে ধন্যবাদ। আমি একটু মাহবুব ভাইয়ের কাছে যাই। মাহবুব ভাই, আপনি দাদার কথা শুনছিলেন। তো সেই ক্ষেত্রে আপনি এই বিষয়টাকে কিভাবে নিচ্ছেন? একজন এমপি কোনো প্রোটোকল ছাড়া, কোনো তথ্য না দিয়ে আরেকটি দেশে সফর করেছে, এবং সেখানে যে খুন হয়েছে, এই ক্ষেত্রে দুই দেশের, দাদা বললেন দুই দেশের প্রভাব পড়েনি, পড়তে পারতো। এই বিষয়টা আপনার আমি দৃষ্টি আকর্ষণ করছি, মাহবুব ভাই। প্রথমত পার্থ মুখোপাধ্যায় যে বিষয়টা নিয়ে আসলেন, যে তিনি কোনো রকমের ইনফরমেশন ছাড়াই তিনি গেছেন, তা খুবই মানে কারেক্ট প্রশ্ন তুলেছেন। কারণ একজন এমপি তিনি যখন মুভ করেন তার সাথে তার মানে সিকিউরিটি গার্ড থাকে। আর মানে সাধারণভাবে আমরা দেখি মানে যখন ভারতে ঢোকার সাথে সাথেই ভারতের পুলিশকে ইনফর্ম করতে হয়। তো তিনি সেটাও করেন নাই এবং তিনি উঠেছেন তার বন্ধুর বাসায়। তো একজন এমপি তিনি তো মানে খুব সাধারণ মানুষ নয়, মানে মানে কি বলে, তিনি তো বিত্তশালী ব্যক্তি। তার তো হোটেলে ওঠার কথা। একজন এমপি তো কোনো বন্ধুর বাসায় ওঠার কথা না। সাধারণভাবে আজকের যুগে মানে যারা শহরে এক শহর থেকে আরেক শহরে যায়, আত্মীয় স্বজন থাকলেও সাধারণত আত্মীয় স্বজনের বাড়িতে না ওঠে, হোটেলেই ওঠে। এটাই কিন্তু এখনকার সংস্কৃতি। একটা সময় ছিল যখন মানুষ যে আত্মীয় স্বজন বন্ধুর বাড়িতে উঠে। এবং যেটা বললেন যে বরানগরের ব্যাপারটা, এখন তারা নির্বাচনী মৌসুম চলছে, তার চাইতেও বড় কথা হলো যে আমাদের দূতাবাসকেও তিনি জানান নাই। তো এর থেকে বোঝা যায় একটা গন্ডগোল আছে, এবং এই গন্ডগোলটা খুব বড় রকমেরই। কারণ এখন যতটুকু জানা যাচ্ছে না, তিনি নিজেই, এই এমপি সাহেব, আনার সাহেব, তিনি নিজেই তার যে নির্বাচনের সময় যে হলফনামা দিতে হয় সেখানে বলেছেন তার নামে 21টি ফৌজদারি মামলা আছে। হুম, তার হুম। মানে তিনি একজন অপরাধী হওয়ায় তার মানে একজন অপরাধী সহজে তো ভালো হয় না, সে এমপি এমনকি হয়ে গেলে যে ভালো ইন্টারপোলের মানুষ হয়ে মাধ্যমে যাবে। কিন্তু তার নামে রেড নোটিশ জারি ছিল হ্যাঁ, 2007 তারপরে সালে। তার হুম। নামে ইন্টারন্যাশনাল মানে ইয়ে থেকে তার নামে ইয়ে ছিল। এবং হ্যাঁ, তিনি ইন্টারপোল। এমপি হয়ে এক ধরনের মানে আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ তাকে এক ধরনের মানে মানে ভালো মানুষ হয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি করে দিয়েছে। এবং একজন মানে অপরাধী, এরকম দুষ্কৃতিকারী পরপর 3বার এমপি হয়েছে। তো 3বার এমপি হওয়ার ফলে এই ধরনের লোকগুলো, আমরা জানি আমাদের দেশে একটা মানে ধারণা যে রাজনীতি করে সব চোর ডাকাত। তো দুর্ভাগ্যজনক এই ঘটনার মধ্য দিয়ে এই ধারণা কিন্তু সাধারণ মানুষের মধ্যে আরো বদ্ধমূল হবে, রাজনীতির প্রতি মানুষের আস্থা হারিয়ে যাবে। তো এইটা খুব মানে খারাপ একটা ঘটনা, খারাপ একটা উদাহরণ। তারপরে এর মধ্যে ইতিমধ্যে যেটা উঠে এসছে যে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড, এবং তার এক বন্ধুর কথা এসছে, আখতারুজ্জামান শাহিন, যিনি হুম, হুম। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। এবং এই এই যতটুকু মানে তথ্য উপাত্ত যা এসছে, তো এর থেকে বোঝা যাচ্ছে যে আখতারুজ্জামান সাহেবেরও কিন্তু কলকাতায়, যেটা পার্থ বললেন, যে তার কোনো ব্যবসা বাণিজ্য নাই, তার হুম, কিছুই হুম। নাই। কিন্তু তিনি হোটেল কি বলে একটা বাড়ি ভাড়া করেন। তার মানে এটা অত্যন্ত পরিকল্পিত একটা হত্যাকাণ্ড। তো এই ধরনের হত্যাকাণ্ড মানে এই ধরনের হত্যাকাণ্ড শুধু মানে যে একটা সাধারণ হত্যাকাণ্ড নয়। তবে আমার কাছে একটা ব্যাপার কিন্তু মনে হয়েছে, যে ইজ্জত রক্ষা হয়েছে। কিরকম ইজ্জত রক্ষা হয়েছে? এরকম যে কলকাতা কোনো ডোবা নালায় সে মরে নাই, একটা অভিজাত এলাকায় মরেছে। আফটার অল এমপি তো খারাপ জায়গায় তো মরতে পারে না, খারাপ জায়গায় তো কোন হতে পারে না। তো কাজে এই একটা জায়গায় কিন্তু অন্তত ইজ্জত রক্ষা হয়েছে। যাই হোক, আমি বিশ্বাস করি যে এটা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কোনো ধরনের মানে টানাপোড়েন হওয়ার কোনো সুযোগ নাই। ইতিমধ্যেই বিষয়টি
প্রমাণিত হয়েছে, প্রমাণিত না, ইতিমধ্যেই বিষয়টি তদন্তে উঠে এসছে যে বাংলাদেশ থেকে সন্ত্রাসীরা যে সেখানে খুন করেছে। তবে এই ক্ষেত্রে ভারতও তার দায়ী দায়িত্ব এড়াতে পারে। যখন সীমান্ত ক্রস করেছে তখন কিন্তু সে তার নাম লিখেছে, তাকে কিন্তু একটা ফর্মে কিন্তু কিছু বলতে হয়েছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে ভারতীয় পুলিশের তার মানে স্বতঃস্ফূর্ত দায়িত্বের জায়গাও ছিল। সেই জায়গাটা কিন্তু ভারতীয় পুলিশ আমার মনে হয় তারা কিছুটা হলেও তারা হয়তো হতে পারে এই তাদের নির্বাচনী মৌসুমে তাদের নানানভাবে তাদের ব্যস্ত থাকতে হচ্ছে। তারপরেও বলবো যে এইটা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েনের সুযোগ নেই, তবে অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে। যেমন প্রশ্নের জন্ম দিয়েছে এই হত্যাকাণ্ড পরপরই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে হত্যাকাণ্ডের সাথে ভারতীয়রা জড়িত না, এসব আমার দেশের ব্যাপারে করেছে। কিন্তু আমার কাছে প্রশ্ন হলো যে এক দেশ থেকে আরেক দেশে যে একটা হত্যাকাণ্ড করা হচ্ছে, হ্যাঁ এখান থেকে একটা মিশন গেছে, কোনো সন্দেহ নাই, কিন্তু ওইখানকার যেখানে হত্যাকাণ্ডটা হচ্ছে সেখানকার স্থানীয় কারো সহযোগিতা ছাড়া বা স্থানীয় লোকজনকে মানে হায়ার করা ছাড়া হত্যাকাণ্ড হওয়া কিন্তু বেশ কঠিন। এবং আমি মনে করি পার্থ সঠিকভাবেই সন্দেহের তীর তার বন্ধুর প্রতি নিয়ে এসছেন, তিনি স্বর্ণ ব্যবসায়ী। আর এখন আমরা যতটুকু জানতে পারছি যে এইটা হচ্ছে ব্যবসায়িক দ্বন্দ্ব, স্বর্ণ ব্যবসায়ী চোরাচালানি, কারণ যার বিরুদ্ধে 21টা ফৌজদারি মামলার আসামি। কারণ আমরা জানি, আপনিও জানেন যে ঝিনাইদহ হচ্ছে বাংলাদেশের এক সময়ের সবচেয়ে সন্ত্রস্ত সন্ত্রাসী এলাকার একজন। সেই সন্ত্রাসী জায়গা বলা হয়, চরমপন্থীদের জায়গা। সেই সন্ত্রাসী এলাকায় যারা এমপি হয়, আমার জানা মতে যারা এমপি হয় তারা কিন্তু সন্ত্রাসীদের সাথেই লাইন ঘাট করে এবং তাদের ইলেকশনটা তারাই করে। এটা কিন্তু আমরা মানে অনেক দিন ধরে দেখে আসছি। তো কাজেই ইনি তো দুধে ধোয়া আলতা ছিলেন না। তার মানে বোঝা যাচ্ছে যে এই এমপি সাহেব নিজেও হাজারো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত না হলেও কোনো না কোনো ভাবে তিনি নানান অপরাধের সাথে যুক্ত।